হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে এর আগে আমরা একটা সিনেমা দেখেছিলাম বা একটা ড্রামার কয়েকটা এপিসোড দেখেছিলাম, যেটা নাম হচ্ছে ট্যাক্সি সার্ভিস। যাদের কাজ হচ্ছে যারা সুইসাইড করতে যায় বা বিপদে পড়ে তাদেরকে অফার করে সুইসাইড করো না, প্রতিশোধ নাও। তো সেই হিসেবে আমরা একটা স্টোরি দেখেছিলাম যে একটা ছেলেকে অনেক বুলি করা হতো, সুইসাইডই করতে গিয়েছিল, বাট তখনও ট্যাক্সি সার্ভিসের সহায়তা নেয় এবং কিভাবে ট্যাক্সি সার্ভিস প্রত্যেকটা খারাপ লোককে শাস্তি দিয়ে দেয় এবং ওকে একটা নতুন জীবন উপহার দেয়। আর তারপর ওই ভিডিওর শেষে কিন্তু আমরা দেখেছিলাম মারিয়া নামের একটা মেয়ের কাহিনী, মানে প্রতিবন্ধী একটা মেয়ে ছিল যে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু তখন ওর নজর পড়ে ট্যাক্সি সার্ভিসের একটা স্টিকারের উপর। আর তারপরও যাই হচ্ছে ট্যাক্সি সার্ভিসে। তো ওই মেয়েটির সাথে কি হয়েছিল এটাও কিন্তু আমরা মোটামুটি জানি। যে ওই মেয়েটির বয়স 18 হলো, বুদ্ধি ছিল হচ্ছে 9-10 বছরের বাচ্চার মতো, এবং ওকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা কোম্পানিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জোর করে ওকে কাজ করানো হতো এবং ওকে রেপও করা হতো। তো একদিন সুযোগ পেয়েও পালিয়ে যায় হচ্ছে সুইসাইড করতে, যে এরকম জীবনের চেয়েও মারা যাবে। বাট তারপর ওর সামনে আছে ট্যাক্সি সার্ভিস। তো চলো আমরা কাহিনীটা সম্পর্কে জানবো। তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকতে পারে। তোমরা যেটা করবে যাবে হচ্ছে ডিসক্রিপশন থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। বিজ্ঞাপন আসুক যাক, তোমাদের দেখার দরকার নেই। তো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, মারিয়ার স্টোরিটা আমরা শুরু থেকে আবার দেখবো। আগের পর্বে কিছু দেখেছো, তারপরেও শুরু থেকে শুরু করবো যাতে তোমাদের স্টোরিটা বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, পার্কের কাহিনী শেষ করেই কিন্তু আমাদের মারিয়ার কাহিনী দেখানো হয় এবং মারিয়া নামের ওই মেয়েটিকে আমরা কাঁদতে দেখি। সে ব্রিজের উপর দাঁড়িয়েছিল, যে কোনো সময় আত্মহত্যা করবে, আর তখনই তার পা থেকে একটা স্লিপার পড়ে যায় আর ও ভয় পেয়ে যায়। মানে বুঝতেই পারছো, সবারই তো মৃত্যুতে ভয় থাকে, কিন্তু তারপরেও যখন সাহস করে লাভ দিতে যাচ্ছিল তখনও ট্যাক্সি সার্ভিসের ওই অ্যাডভার্টাইজিংটা দেখতে পাই, যেখানে লেখা ছিল ডোন্ট ডাই, টেক রিভেঞ্জ। তো এরপর ওই মেয়েটা করে ওই ট্যাক্সি সার্ভিসে কল দেয়, আর আমরা দেখি ডগি, মানে যে আর কি শাস্তিগুলো দিয়ে থাকে আমাদের মেইন নায়ক, সে ওই মেয়েটিকে পিক করতে চলে আসে। আর মেয়েটি তখন বলে আমরা কোথায় যাচ্ছি। তো এটা জিজ্ঞেস করলে ডগি তাকে বলে আমরা প্রতিশোধ নিতে যাচ্ছি, তুমি তোমার স্টোরি বলো। তো এরপর ডগি করে কি অডিও রেকর্ডার অন করে আর মারিয়াকে তার কাহিনী জিজ্ঞেস করে, আর তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আর আমরা মারিয়ার কাহিনী দেখতে পাই। তো যাই হোক, আমরা জানতে পারি যে মারিয়া ছোটবেলা থেকে অনাথ ছিল, বাবা মা ছোটবেলা থেকে ছিল না। আর ওর আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে একে তো গরিব, দ্বিতীয়ত 18 বছর হওয়ার পর ওর বুদ্ধি ছিল একদম 9-10 বছরের মতো। ও থাকতো এতিমখানায়, কিন্তু 18 বছর হয়ে গিয়েছে, যার জন্য ওকে বাইরে বের করে দেওয়া হয়। তো যাই হোক, ওর যেহেতু এখন একটা চাকরি লাগবে, কোন একটা মাধ্যমে একটা চাকরির খবর পায় যে ফ্যাক্টরিতে চাকরি করতে হবে, এবং ফ্যাক্টরিতে নেওয়ার পরে তারা মারিয়াকে দিয়ে কন্ট্রাক্ট সাইন করায়। তো প্রথম কয়েকদিন ডিউটি ভালোই যাচ্ছিল, কিন্তু এরপরই যে সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে চাকরিটা পেয়েছে, সে সোশ্যাল ওয়ার্কার করে কি ফ্যাক্টরির ম্যানেজারকে দিয়ে মারিয়াকে মাছ আলাদা করার কাজ দেয় আর কি। মানে চীন থেকে 2 নম্বর মাছ আসে, সেগুলোর মধ্যে যে ভালো মাছগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে, মানে সি ফিশের কাজ। তো মারিয়া তখন বলে আমাকে তো বলা হয়েছিল কম্পিউটারের উপর কাজ করতে হবে, আর আমি তো কম্পিউটার পারি। তখন ম্যানেজার বলে তুই এই কাজ পাবি, আগে এই কাজ শেষ কর। মারিয়া তখন বলে আমি তো মাছে ভয় পাই, কিন্তু তখনই সেই সময় ফ্যাক্টরির যে মালিক সে চলে আসে। তো সে যখন জানতে পায় যে মারিয়া কাজ করতে যাচ্ছে না মাছের, এবং মাছ দেখে ভয় পেয়ে এগুলো বলেছে, তখনও করে কি মারিয়ার চুল ধরে ওকে মাছে ভরা টিউবে ডুবিয়ে দেয়। আর তারপর সে মারিয়াকে জিজ্ঞেস করে তোর কি এখন আর মাছে ভয় করছে? আর তারপর ওই ফ্যাক্টরির ওনার কিন্তু এখানেও থামে না, ওকে আরো অনেক মারে এবং জিনিসপত্র তুলোর মাথায় মারতে থাকে। আর এরপর ওরা মারিয়াকে করে কি ড্রাইসে গ্রামে বসিয়ে দিয়ে বস্তা ভর্তি লবণ ঢেলে দেয়। আর তারপর কিছুক্ষণ ড্রাম বন্ধ রাখার পরে মারিয়ার উপর ওরা গরম পানি ঢেলে দেয়, মানে প্রচুর টর্চার করে ওকে। তো এত টর্চার সহ্য করার পরে মারিয়া বলে আমাকে জীবন ভিক্ষা দিন, আপনারা যা বলতে বলবেন আমি তাই করবো। কিন্তু এরই মাঝে মারিয়া একদিন সুযোগ পেয়েছে এবং সেখান থেকে পালিয়ে যায়, এবং পালিয়ে সে রাস্তায় একটা পুলিশ অফিসারকে দেখতে পায় আর তার কাছে সাহায্য চায়। কিন্তু এখানে উল্লেখ হয় পুলিশ অফিসারও পুরোপুরি করাপ্টেড, এবং সে ওই ফ্যাক্টরির দুর্নীতি জানতো আর কি, যে ওরা এরকম মানুষদের ধরে ধরে এনে জোর করে কাজ করায়। তো সে করে কি মারিয়াকে আবার সেখানে নিয়ে আসে। তো বুঝতেই পারছো, নর্মালি যদি এই মারিয়াকে এত টর্চার করা হয় এখন কি করা হবে। তো এরপর মারিয়ার উপর আরো নির্দয়ভাবে টর্চার করা হয়। আর তারপর ওই পুলিশ অফিসার ফ্যাক্টরির ওনারের সাথে বসে ডিনার করে মালটাল খায়, আর তারপর ড্রামে বন্ধি মারিয়ার উপর
পানি ঢেলে দিয়ে ওকে বলে আরো টর্চার কর। আবার পুলিশ বলে আবার যদি পালানোর চেষ্টা করো না অবস্থা কিন্তু আরো খারাপ হবে। তো যাই হোক এরপর আমরা দেখি ওই ম্যানেজার করে কি মারিয়াকে একটা রুমে নিয়ে যায় এবং ওকে ধর্ষণ করে। আর এইসবে মারিয়া পুরো ডিপ্রেসড হয়ে যায় এবং সুইসাইড করার চেষ্টা করে। তো সুইসাইড করার চেষ্টা করলে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর তখন হসপিটাল থেকে পালিয়ে চলে যায় হচ্ছে সোজা ব্রিজে আত্মহত্যা করার জন্য। আর তারপর সিন আসে হচ্ছে প্রেজেন্টে। তো ড্রগি তখন মারিয়াকে করে কি ওই গেমিং রুমের বাইরে ড্রপ করে এবং হাতে ওই ইনস্ট্রাকশনের এনভেলপটা ছিল, মানে কি কি করতে হবে। তো যাই হোক মারিয়া সেখানে গিয়ে রিভেন্সে ইয়েস প্রেস করে। তো মারিয়া ইয়েস প্রেস করতেই সকল টিম মেম্বারের কাছে পেজারের মেসেজ চলে আসে যে তাদের নেক্সট মিশন রেডি। তো মেসেজ রিসিভ করেই তারা তাদের সবার কাজে লেগে পড়ে যে এই মিশন সম্পূর্ণ করতে হবে এবং তারা তাদের আন্ডারগ্রাউন্ডের যে লোকেশন রয়েছে সেখানে চলে যায়। কিন্তু ওখানে ওদের যে মেম্বার মানে মেয়ে মেম্বার সুন্দরী গোয়েন সে বলে আমাদের পেজার পূর্ণ হয়ে গিয়েছে, আমাদের নতুন পেজার লাগবে, নয়তো ভালো মোবাইল লাগবে। কিন্তু তখন ওদের বস বলে মোবাইল কোনোভাবে ইউজ করা যাবে না, এটা রিস্কি। তো যাই হোক মিশন রেডি হবে। শুনচুল করে কি মানে ওনার করে কি ফ্যাক্টরি ম্যানেজার এবং ওই ফ্যাক্টরির যে মালিক তার ছবি বোর্ডে লাগায় এবং টিমকে বলে ওদের সম্পর্কে যতদূর খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওদের রেপুটেশন অনেক ভালো, ওদেরকে সবাই হার্ড ওয়ার্কিং বিজনেসম্যান হিসেবে চেনে, ওদের ইমেজ সমাজে অনেক ভালো, পুলিশ নেতা মেতা সবাই ওদের ফুল সাপোর্ট করে। কিন্তু তলে তলে ওরা এত খারাপ। তো যাই হোক দেখা যাক কি হয়। তো এরপর ড্রগি তার ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ে এবং ফ্যাক্টরির বাইরে গিয়ে পুরো তদন্ত করতে থাকে। আর অন্যদিকে গোয়েন এবং টিমের বাকিরা মিলে ওদের ভ্যানকে ফুড ট্রাকে কনভার্ট করে দেয় যাতে ফুড ডেলিভারি উচিলায় ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করতে পারে। তো রাতে যখন ফ্যাক্টরি ম্যানেজার আর ওনারের ক্ষুধা লাগে তখন ওরা করে ওই টেমপ্লেট থেকে খাবার অর্ডার করে যেটা গোয়েন অলরেডি ওদেরকে দিয়ে এসেছিল যে খাবার লাগলে আমাদের জানাবেন। তো যাই হোক এখানে ফুড আইটেমটা করাই কিন্তু হয়েছিল শুধুমাত্র ওই ফ্যাক্টরির ওনারের জন্য। তো ওনার ফোন করার সাথে সাথে 5 মিনিটের মধ্যে ডেলিভারি চলে আসে। তো ওনার তো খুব খুশি হয়ে যায়, বাট ওনারের ধারণাও ছিল না যে এর মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। তো খাওয়ার পরে ওনার ঘুমিয়ে পড়ে আর তারপর ড্রগি ফ্যাক্টরিতে ঢোকে এবং ম্যানেজার এবং ওনারের ফোনে ইএসবি কানেক্ট করে দেয়। তো এর ফলে ওদের ফোনের সকল ডাটা গোয়েনের কাছে পৌঁছে যায়। আর তারপর ড্রগি ফ্যাক্টরিতে একটা হিডেন সেফ দেখতে পায় যেটার পাসওয়ার্ড সে গোয়েনকে জিজ্ঞাসা করে। তো গোয়েন তখন ম্যানেজারের ফোন থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছে সেটার সাহায্যে পাসওয়ার্ড গেস করার চেষ্টা করে, কিন্তু তারপর এটা খুলে না। আর তারপর ড্রগি যখন ম্যানেজারের ফোন চেক করছিল তখন সে ম্যানেজারের ফোনে মারিয়ার মনে করো নুট ছবি দেখতে পায়, মানে ওকে রেপ করার সময় ছবি টবি তুলেছে আর কি, রেগুলার অত্যাচার করেছে। তো এটা দেখে ড্রগির মাথায় মনে করো যে আরো রক্ত চলে যায়। তো এখান থেকে সিন শিফট হয়ে যায় হচ্ছে পরের দিন, যেখানে আমরা দেখি ড্রগি নিজে কাস্টমার সেজে ওই ফ্যাক্টরিতে গিয়েছে এবং ফ্যাক্টরি ওনারকে অফার করে যে আমার 50 গ্রাম সি ফিশ লাগবে বা সি ফুড লাগবে, মানে ওর একটা বিশাল রেস্টুরেন্ট রয়েছে সেটার জন্য লাগবে আর কি। তো এটা বলে ড্রগি করে কি ওর সুটকেসে যে অনেক টাকা ছিল সেই টাকাগুলো দেখায়। তো টাকা দেখে ওরা দুজন করে কি লোভে পড়ে যায়। আর তখন তারা ড্রগিকে বলে ঠিক আছে সমস্যা নেই, 2 দিনের মধ্যে আমরা 50 গ্রাম সি ফুড অ্যারেঞ্জ করে দেবো, কিন্তু এর জন্য আমাদের আগে 50% অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তো ড্রগি বলে এটা কোনো ব্যাপার হলো, আর নগদ এগ্রিমেন্টে সাইন করে দেয় এবং ওই ফ্যাক্টরি ওনারকেও সাইন করায় যে এত টাকা নিয়েছে, যে টাকার বদলে এতখানি সি ফুড দেবে, কিন্তু না যদি দিতে পারে তাহলে 4 গুণ জরিমানা দিতে হবে। মানে এখানে কথাটা থেকে এরকম অ্যাডভান্স নিয়েছে কিন্তু আমাকে এই 3 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, না দিতে পারলে 4 গুণ জরিমানা দিতে হবে। তো যাই হোক ফ্যাক্টরি ওনার তো খুবই খুশি, এত বড় একটা ডিল পেয়েছে আর ওদের কাছে তো অনেক সি ফুড রয়েছে। কিন্তু এরপর যখন ফ্যাক্টরি ওনার যায় গিয়ে দেখতে পায় ওদের সি ফুডের পোকা ধরে গিয়েছে। তো এটা দেখে ফ্যাক্টরি ওনার তো অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি তোমাদের মনে রাখতে হবে গতকাল কিন্তু ড্রগিরা এখানে ঢুকেছিল, এই সি ফুড গুলো নষ্ট করে গিয়েছে। তো ওনার তখন রেগে ম্যানেজারকে বলে এগুলো সব তোর দায়ভার, তবে তারপরে যেটা করেছিস পোকা সরিয়ে বাকি যতগুলো সি ফুড রয়েছে ওগুলো প্যাক করতে থাক আর তার মধ্যে মেড ইন কোরিয়ার লেভেল লাগিয়ে দিবি। আর এদিকে আমরা দেখি গোয়েন তো এই সবকিছু শুনছিল। আর এরপর আমরা দেখি ম্যানেজারের ফ্যাক্টরিতে একজন ইন্স্যুরেন্স এজেন্ট এসেছে আর এই ইন্স্যুরেন্স এজেন্টটাও কিন্তু করাপ্টেড। তো যাই হোক ইন্স্যুরেন্স এজেন্ট বলে তোমার ফ্যাক্টরিতে ভালো ভালো লোকদের কাজ করানো উচিত, এমন লোকদের কাজ করানো উচিত নয় যারা মারিয়ার মতো বারবার পালিয়ে যাবে। তো এটা শুনে ম্যানেজার রেগে যায় আর বলে তুমি ইন্স্যুরেন্সের টাকা ম্যানেজ করো, মারিয়ার বদলে যে আমরা ইন্স্যুরেন্সটা করেছি সেটার টাকা আমাদের ম্যানেজ করো। কিন্তু ইন্স্যুরেন্সের ওই এজেন্ট তখন বলে মারিয়া জীবিত আছে না মারা গেছে এটা তাকে তোমাদের খুঁজে বের করতে হবে, ওর লাশ যদি আনতে পারো তাহলে আমরা প্রমাণ পাবো মারা গেছে, তখন ওর টাকা আমরা দিতে পারবো। তো যাই হোক তখন ফ্যাক্টরির যে ওনার সে ওই ইন্স্যুরেন্স এজেন্টকে বলে দেখো ইন্স্যুরেন্সের 25% টাকা কিন্তু তোমরাও পাও তাই না, তো তোমাদের একটু গুরুত্ব থাকা উচিত, তোমাদের সাইড থেকেও কিছু করা উচিত। তো তখন ওই ইন্স্যুরেন্সের এজেন্ট ওদের দুজনকে বলে মারিয়া এর আগে যখন পালিয়েছিল তখন আমাকে একবার কল দিয়েছিল, তো আমার বিশ্বাসও আবারও কল করবে, তো একবার যদি ও কল করে ওকে ধরে ফেলে ডাইরেক্ট মেরে দেবো, আর তারপরেও যদি ওর কোনো চিহ্ন নাই পাওয়া যায় তাহলে যেভাবে হোক এই ইন্স্যুরেন্সটা আমি ইস্যু করবো এবং টাকা তোমরাই পাবে। তো ওদের সকল কথা তো গোয়েন শুনছিল আর গোয়েন যখন আরেকটু রিসার্চ করে জানতে পারে যে এই ফ্যাক্টরি ওনার শুধুমাত্র যে মানুষদের জোর করে ধরে নেয় কাজ করে টাকা ইনকাম করে তা নয়, সে করে কি এখানে যাদেরকে জোর করে ধরে আনে প্রত্যেকের নামে 10টা করে ইন্স্যুরেন্স পলিসি করায় এবং যাদেরকে ধরে নিয়ে আসে তারা যে এখানে কাজ করে ওদের বেতন দেওয়ার পরিবর্তে ওই 10টা ইন্স্যুরেন্স কোম্পানিতে করে কি ওদের বেতনের টাকা পাঠিয়ে দেয়, মানে ইন্স্যুরেন্সের কিস্তি ভরার জন্য। আর তারপর ওদেরকে মেরে ফেলে 10টা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মনে করে যে টাকাগুলো হাতিয়ে নেয়। ভাই সিরিয়াসলি কি বিজনেস প্ল্যান ভাই, একমাত্র কোরিয়া বলেই পসিবল। তো এখানে মারিয়ার যদি এখন মৃতদেহ ওরা পায় তাহলেই মনে করো ওরা কোটি টাকা ওই ফ্যাক্টরি ওনারের পকেটে যাবে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই ট্যাক্সি সার্ভিসের যে ওনার বা ডিরেক্টর শুনচুল সে করে কি কাস্টমার হয়ে ওই ইন্স্যুরেন্স এজেন্টের সাথে দেখা করতে যায় এবং ওই এজেন্টকে বলে যে আমার তো এরকম একটা কোম্পানি রয়েছে, আমার ওয়ার্কারদের জন্য আমি একটা ইন্স্যুরেন্স করতে চাই আর কি আপনার কাছে। তো এজেন্ট তখন সকল সুবিধা বলে আর তখন ওই ডিরেক্টর শুনচুল বলে ঠিক আছে আমি তোমাকে ভেবে জানাবো। তো এরপর আমরা দেখি ইন্স্যুরেন্সের এজেন্ট যখন
বাইরে বের হয় ট্যাক্সির জন্য ওয়েট করছিল, তখন শুনছিল বলে আমি তো এদিকে যাবো, তুমি কি যাবে? তো ইন্স্যুরেন্স এজেন্ট উঠে বসে, কিন্তু যখনই ওই ইন্স্যুরেন্স এজেন্ট উঠে বসে তখনই করে কি শুনছিল এবং তার সাথীরা ইন্স্যুরেন্স এজেন্টের মুখে টেপ লাগিয়ে হাত পা বেঁধে ফেলে আর মাথায় হ্যাট করে দেয়, চোখে চশমা পরে দেয় যাতে ওকে কেউ চিনতে না পারে। তো তখন ইন্স্যুরেন্সের এজেন্ট জোরে জোরে চিৎকার করার চেষ্টা করে এবং বলে আমাকে ছেড়ে দাও, আর আমি শুধুমাত্র একজন ইন্স্যুরেন্স এজেন্ট, ওদের কাজ করে দিলে আমি 2টা টাকা পাই, আমাকে প্লিজ মেরো না। তো শুনচল তখন তাকে বলে তুমি ভয় পেও না, তোমাকে আমরা ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি, তুমি চুপচাপ বসে থাকো। আর এদিকে আমরা দেখি ফ্যাক্টরির ওই ওনার কোনোভাবে সি ফুডের 50টা ড্রাম অ্যারেঞ্জ করে ফেলে ডেলিভারি দেওয়ার জন্য, কিন্তু ডগির বলার লোকেশনে পৌঁছানোর আগেই ডগি সেখানে করে কি মাস্ক পরে চলে আসে আর ওখানে ডগি সে মারামারি শুরু করে দেয় এবং ফ্যাক্টরির ওনারকে পিটি ওর ঘাড়ে ইনজুরি করে দেয় এবং মালগুলোও মনে করো যে গায়েব করে দেয়। তো এর ফলে যেটা হয় পরের দিনও মাল যায় না, আর ডগি করে কি দিনই ওই ফ্যাক্টরি ওনারকে বলে আমার মাল কই। তো ফ্যাক্টরি ওনার তখন বলে যে ভাই এই ঘটনা হয়ে গিয়েছে, মাল তো চুরি হয়ে গিয়েছে, কিন্তু ডগি বলে যদি আমার মাল কালকের মধ্যে না পাই আমি কিন্তু ডাইরেক্ট কেস করে দেবো, তোকে কিন্তু অনেক টাকা জরিমানা দিতে হবে। তো যাই হোক ডগি যখন হুমকি টুমকি দিয়ে চলে যায় তখন ফ্যাক্টরি ওনার করে কি পুলিশকে কল করে যে এর আগে মারিয়াকে ধরে এনেছিল এবং তাকে সব খুলে বলে যে আমাকে এরকম সিকিউরিটি দেবে। তো এটা শুনে ডগি বুঝতে পারে একটা পুলিশ অফিসারও ওই ফ্যাক্টরি ওনারের সাথে জড়িত, ওকেও শাস্তি দিতে হবে এবং ওর শাস্তি হিসেবে ডগি করে ওই পুলিশ অফিসারের গাড়ির পেছনে যায় এবং ওই পুলিশ অফিসারের গাড়ি ক্র্যাশ করে ওকে ডাইরেক্ট ল্যাটাফাটা করে দেয়। আর তারপর পুলিশ অফিসারের গাড়িতে সিসি ক্যামেরা যে ছিল সেটা চুরি করে সেখান থেকে নিয়ে আসে, কারণ সিসি ক্যামেরাতে তো অবশ্যই থাকবে যে ও মারিয়াকে উদ্ধার করে কই নিয়ে গিয়েছিল। আর এদিকে আমরা দেখি মারিয়াকে আপাতত ট্যাক্সি সার্ভিসের এজেন্সিতেই কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে দেওয়া হয়েছে এবং ও এখানে অনেক ভালো কাজ করছে। তো গোয়েন ওর কাজের অনেক প্রশংসা করে এবং ওরা যখন কথা বলছিল তখনই মারিয়া একটা ট্যাবলেট খায়। তো গোয়েন তখন জিজ্ঞাসা করে তুমি এই ট্যাবলেট কেন খেলে? তো মারিয়া তখন বলে এই ট্যাবলেট খেলে নাকি শরীরের শক্তি আসে। তো গোয়েন তখন জিজ্ঞাসা করে এই ট্যাবলেট তোমাকে কে দিয়েছিল? তো মারিয়া তখন বলে ফ্যাক্টরি ম্যানেজার দিয়েছিল। এরপর গোয়েন যখন ওই ট্যাবলেটটা দেখে ও দেখতে পায় যেটা একটা প্রেগনেন্সি আটকানোর ওষুধ। তো এর মানে রেগুলারলি ওই ম্যানেজার ওকে রেপ করতে এবং এই ওষুধ খাওয়াতো। আর বুঝতেই পারছো মারিয়া তো প্রতিবন্ধী টাইপের, ওর কাছে এটা বোঝার ক্ষমতাও নেই যে বাচ্চা হবে বা কেমনে কি হবে বা এটা প্রেগনেন্সি রোধের ওষুধ এর সম্পর্কে আইডিয়া নেই। তো এই খবরও আবার ডগিকে দিয়ে দেয়। তো ডগি তখন বলে চিন্তা করো না, ওরা যতখানি শাস্তি ডিজার্ভ করে তার ডাবল শাস্তি দেওয়া হবে। তো যাই হোক এরপর ডগি আবারও যায় হচ্ছে ওই সিফুডের ড্রামগুলো নষ্ট করতে যেগুলো আর কি ডেলিভারি দিবে ডগিকেই। তো মাস্ক পরে যায় ডগি, কিন্তু এবার সাথে এসেছিল হচ্ছে ম্যানেজার, আর এবার ম্যানেজারের সাথে বেশ কিছু লোকও ছিল। তো ডগি এক একে ধরে সবগুলোকে কেলিয়ে দেয় আর তারপর ম্যানেজারকে নিয়ে যায় হচ্ছে ওদের গোডাউন এবং বেঁধে ফেলে। আর ওই মুহূর্তে ফ্যাক্টরির ওনার করে কি ম্যানেজারকে কল দেয়, কিন্তু ম্যানেজার তো বাধা অবস্থায় ছিল, এজন্য ফোন উঠাতে পারে না। আর তখন ওই ফ্যাক্টরি ওনার করে কি ডগিকে কল করে এবং বলে ভাই আবারও একটা সমস্যা হয়ে গিয়েছে, আমি তো সিফুড আমার ম্যানেজারকে পাঠিয়েছিলাম, ও তো নিখোঁজ হয়ে গিয়েছে। এবং ডগিকে বলে আপনি চিন্তা করবেন না, আমি যদি কালকের মধ্যে সিফুড ম্যানেজ না করে দিতে পারি আমি ডাবল সিফুড দিব। তো ডগি তখন বলে ভেবে নাও, তুমি যদি এটা না করতে পারো তোমাকে কিন্তু অনেক বড় ধরনের বিপদে পড়তে হবে। আর এরকম একটা হুমকি দিয়ে কলটা কেটে দেয়। তো এর ফলে ওনার অনেক বেশি টেনশনে পড়ে যায়, মানে বুঝতে পারছে এখানে ডগি কি করছে। 50টা ড্রামের অর্ধেক টাকা দিয়ে অলরেডি কিন্তু 100 ড্রাম নিয়ে ফেলেছে ডগি। তো যাই হোক ওই ফ্যাক্টরি ওনারের কাছে তো আর কোনো তোমার ওই সিফুড নাই, এর জন্য ওই ফ্যাক্টরি ওনার করে কি দ্রুত ইন্টারনেটে সিফুড সেলারের ব্যাপারে খোঁজ করতে থাকে, মানে সেখান থেকে কিনা যেভাবে ওকে কেস থেকে বেরিয়ে আসবে। আবার গোয়েনও তো ওদের সবকিছু হ্যাক করে রেখেছে, তো এই সার্চ হিস্ট্রি দেখতে পাচ্ছিল। তো তখনই গোয়েন করে কি সেলার সেজে কল করে হচ্ছে ফ্যাক্টরি ওনারকে। তো এখানে সে ডিল করে ফেলে যে 50 ড্রাম মাল দেবে এবং তারপর গোয়েন করে কি ওর নিজেদের লোকদেরকে ওই 50 ড্রাম সিফুড ডেলিভারি করতে পাঠিয়ে দেয়, মানে ওই মাছগুলো জাস্ট নতুন আরেকটা ড্রামে ভরে পাঠিয়ে দিয়েছে ওর মাছ, ওই ফ্যাক্টরি ওনারের মাছই। তো ডেলিভারি যখন দিতে যায় ট্রাক মালিকরা, তো ওরা গিয়ে দেখে যে এটাও সিফুডের ফ্যাক্টরি। তো তখন ওরা করে কি ওনারকে টিটকারি করে, মানে ইচ্ছা করে টিটকারি করে যে তুমি নিজে একটা ফ্যাক্টরির মালিক আরেক ফ্যাক্টরি থেকে অর্ডার করছো, ঘটনা কি, মানে ফ্যাক্টরি ওনারকে একটু ভীত করে দিচ্ছে। তো যাই হোক ফ্যাক্টরি ওনার এখানে বাড়তি কোনো কথা বলে না, সে করে ওইগুলো ডেলিভারি নেওয়ার পরে মাছগুলো ডেলিভারি নেওয়ার পরে গোডাউনে যায় দেখার জন্য, কিন্তু ডগি সেখানে আগে থেকে মাস্ক পরে ওর জন্য ওয়েট করছিল। তো ওনার তখন ডগিকে জিজ্ঞেস করে তুই আসলে কে, কেন আমার পিছনে লেগেছিস? তো ডগি তখন বলে আমি একজন চোর আর তোর সকল সিফুড আমার। আর এরপরেই তাদের দুজনের মারামারি শুরু হয়ে যায়। তো ডগি ওই ওনারকে তুলে আছাড় মারে, কিন্তু এই মারামারির এক পর্যায়ে ডগির মুখ থেকে সরে যায় হচ্ছে ওই মাস্কটা। তো এর ফলে যেটা হয় ফ্যাক্টরি ওনার তো পুরো শক হয়ে যায় এবং পুরো ব্যাপারটা বুঝতে পারে ঘটনা কি হয়েছে এবং সে ডগিকে আজে বাজে গালিগালাজ করতে থাকে এবং ডগিকে মারার জন্য যখন এগিয়ে আসবে তখন ডগি এমন জোরে একটা পাঞ্চ করে যে ফ্যাক্টরি ওনার একবারে চিত হয়ে পড়ে যায়। আর তারপর ডগি বলে তুই যা যা করেছিস সব জবানবন্দি দিয়ে আমাকে ভিডিও পাঠাবি, নয়তো নিজে আদালতে গিয়ে আত্মসমর্পণ করবি, সাথে তোর ম্যানেজারও। তোরা নিরপরাধ মানুষদেরকে কুকুরের মতো ফ্যাক্টরিতে কাজ করাতি, তাদের নামে ইন্স্যুরেন্স করে ওদেরকে মেরে টাকা পয়সা নিতি, এই সব কিছু স্বীকার করবি। আর তারপর ডগি করে কি ওই ফ্যাক্টরি ওনারের চুল ধরে চেহারা ঠান্ডা পানির মধ্যে ঢুকিয়ে দেয়, ঠিক যেভাবে সে মারিয়াকে মারতো। আর তারপর ওকে লাথি দিয়ে ফ্যাক্টরি থেকে বাইরে বের করে দেয় আর এরপর রাখা হচ্ছে ড্রামের ভেতরে। তো যাই হোক ফ্যাক্টরি ওনারকে ড্রামের ভেতরে আটকে রেখে ওদিকে ম্যানেজারকেও আটকে রেখে ডগি সেখান থেকে চলে আসে। বাট এখানে আমাদের অ্যাকচুয়ালি দেখানো হয় না যে ডগিকে ওদের মারার জন্য রেখে দিয়েছে, মানে একবারে শেষ করে দিয়েছে, নাকি ওরা নিজেরা গিয়ে আদালতে আত্মসমর্পণ করবে, এই জিনিসটা আমাদের বোঝানো হয় না। ধরলাম আমরা এখানে যে ডগি ওদের কাম তামাম করে দিয়েছে আর কি। তো যাই হোক ফ্যাক্টরি ওনার আর ম্যানেজার যেহেতু শেষ হয়ে গিয়েছে, ফ্যাক্টরি শেষ হয়ে গিয়েছে, তো তখন ওরা ভাবতে থাকে এই ফ্যাক্টরির অ্যাকাউন্টে যে টাকাগুলো রয়েছে মানে ব্যাংকে এবং ক্যাশে, তারপর যে মালটাল রয়েছে এগুলোর কি করবে। তো তখন ট্যাক্সি সার্ভিসের ডিরেক্টর বুদ্ধি দেয় ফ্যাক্টরির সকল টাকা প্রতিবন্ধী যে লোক রয়েছে তাদেরকে আমরা ডোনেট করবো। কিন্তু তখন ওরা ফ্যাক্টরির নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পায় না। আর একটু তদন্ত করার পরে জানতে পারে যে
একটা প্রতিবন্ধী মেয়ের নামে এই ব্যাংক অ্যাকাউন্টটা রেজিস্টার করা হয়েছে, যার মানসিক অবস্থা একদম মারিয়ার মতোই ছিল। আর ফ্যাক্টরি ওনার এর জন্য ওর নামে টাকাগুলো রেখেছে যাতে সরকার এটা বুঝতে না পারে এবং ওই মেয়ের কাছ থেকে যখন ইচ্ছে তখন দরকার ও টাকাগুলো উঠে নিতে পারে। তো এরপর ট্যাক্সি সার্ভিস করে ওই টাকাগুলো নিয়ে নেয়, আর তারপর করে কি ওদের যে বিল এসেছে সেই বিলটা রাখে এবং ওদের ফান্ডে ভালো কাজ করার জন্য কিছু টাকা রেখে দেয়। মানে ট্যাক্সি সার্ভিস করলে ওদের টাকা ঠিক ওরা নেবে আর কি, তবে টাকা আন্দাজ অনেক ভালো কাজ করে আর কি। তো যাই হোক, এরপর ওরা করে কি ওদের কাছে তো 100 গ্রাম সি ফুড ছিল, সেগুলো বিক্রি করে দেয়, ফ্যাক্টরির যত জিনিস ছিল সব বিক্রি করে দেয়, আর তারপরে ওরা করে কি সকল টাকা বিভিন্ন অনাথ আশ্রমে বা এতিমখানায় দান করে দেয়। আর সিনেমার লাস্টে আমরা দেখতে পাই মারিয়া যে অনাথ আশ্রমে বড় হয়েছে সেখানে মারিয়া দেখা করতে গিয়েছে এবং মারিয়া সেখানে গিয়ে দেখতে পায় ওদের সবার ভালো ভালো আসবাবপত্র ছিল এবং সবার কাছে নতুন নতুন খেলনা রয়েছে, আর এই জিনিসগুলো গিফট করা হয়েছে দুর্বলের বন্ধু ট্যাক্সি সার্ভিস থেকে। আর এখানে এই পুরো সিরিজটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে এই সিরিজটা কেমন লেগেছে, আমরা 2 ভিডিওতে পুরো সিরিজটা দেখলাম। তবে এখানে একটা কথা বলতে হচ্ছে, এখানে যে ট্যাক্সি সার্ভিসের সিস্টেমটা দেখানো হয়েছে এরকম একটা সার্ভিসের আসলে দরকার ছিল দুনিয়াতে। তো তুমি যদি এরকম একটা ট্যাক্সি সার্ভিসের খবর পাও তুমি তখন কি করবে? মানে তোমার মনে কি যন্ত্রণা রয়েছে, কে তোমাকে জ্বালাচ্ছে এবং তাকে তুমি কি করতে চাও, কি শাস্তি দিতে চাও, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।